ডাকসুর নির্বাচনে কোনো বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। কাল ফের শুনানি, ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস পরীক্ষা, থমথমে ক্যাম্পাস, হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ, গুজবে বিচলিত না হওয়ার আহ্বান আইন উপদেষ্টার। ফেব্রুয়ারিতেই নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ছাত্র সংসদ নির্বাচনের খবর। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর প্রার্থীরা। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। সোমবার জানা যায় মঙ্গলবার নয়, আজ দুপুরেই হবে শুনানি। এদিন বেলা 2:30টার দিকে শুরু হয় শুনানি। রিটকারীর আইনজীবী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্র শিবিরের রাজনীতি করেও এস.এম. ফরহাদের জিএস পদে প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ উল্লেখ করেন তিনি। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, এস.এম. ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসুর নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে এস.এম. ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সঙ্গে সঙ্গেই এই আদেশের বিরুদ্ধে হাতে লিখে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন চেম্বার আদালত। যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন, এটা অনেকটা নজিরবিহীন। মঙ্গলবার এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাসুদুর, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আছি। ভিসি চত্বরে একের পর এক বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসছে শিক্ষার্থীরা, পাশাপাশি বিভিন্ন দলের পক্ষ থেকেও মিছিল নিয়ে আসছে। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদলের পক্ষ থেকে একটি বড় মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের দিকে গিয়েছে। কিছুক্ষণ আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটি মিছিল নিয়ে এসেছে। অবস্থান করছেন তারা গণতান্ত্রিক ছাত্র সংসদের মিছিল, এটি এখন এই মুহূর্তে ভিসি চত্বরে অবস্থান করছে। এর আগে যখনই ডাকসু নির্বাচন স্থগিত হয়েছে এই খবর এসেছে, প্রত্যেকটি হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকেই সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করেছে। তাদের একটাই দাবি ছিল, ডাকসুর ভোট 9 তারিখই হতে হবে। এবং এই যে তাদের যে দাবি, এই দাবির পক্ষে তারা স্লোগান দিয়ে পুরো ক্যাম্পাস আসলে মুখরিত করে রেখেছিল। পুরো ক্যাম্পাসে যে তাদের যে দাবি যে ডাকসু হবে, ডাকসু হতেই হবে, এই ধরনের দাবির প্রেক্ষিতেই তারা বিভিন্ন স্লোগান দিয়েছে। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকেও আমরা দেখেছি, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তারাও বিভিন্ন মিছিল নিয়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করেছেন। এবং সবার মধ্যে একটি যে শঙ্কা, তারা অভিযোগ করেছেন মিছিল শেষে আমাদের কাছে, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি আছে, এটাকেও অস্থিতিশীল করার জন্য কোনো একটি চক্র হয়তো কোনো ধরনের ষড়যন্ত্র করছে, এরকম অভিযোগ তারা আসলে করছে। তবে তারা যেটি বারবারই বলার চেষ্টা করেছে যে যত ষড়যন্ত্রই করা হোক, ডাকসু নির্বাচনকে কোনোভাবেই বন্ধ তারা হতে দিবে না। তারা তাদের আন্দোলনের মাধ্যমে এ ধরনের আবারও যদি কোনো রায় আসে বা অন্য কোনো ধরনের ষড়যন্ত্র হয়, তারা এভাবেই তাদের আন্দোলনের মাধ্যমে তারা রুখে দিবে।
এর আগে যখন এই স্থগিতের খবরটি আসে তখন এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা সংবাদ সম্মেলন করছিল, সেই সংবাদ সম্মেলন থেকেও তারা ঘোষণা দিয়েছিল যে 9 তারিখেই তারা ভোটের পক্ষে, কোনোভাবেই নির্বাচন পেছানোর তারা পক্ষে নয়। এরপরে আমরা দেখলাম যে ছাত্রদলের পক্ষ থেকেও বিশাল একটা মিছিল নিয়ে তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনের দিকে গিয়েছে। তাদেরও একই বক্তব্য, তারা চায় যে ভোটে যাতে সঠিক সময় হয়। এরপর আমরা দেখেছি যে ছাত্র অধিকার পরিষদ যেটি রয়েছে সেই ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু নির্বাচনে ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী বিনিয়ামিন মোল্লা, তিনিও আসলে ঘটনা জানার পরেই এটিকে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে ভিসি বাসভবনের সামনেই তারা অবস্থান নিয়েছিলেন এবং তারা বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই ডাকসু নির্বাচন আবারও পুনরায় সচল না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবে। যখন আবারও চেম্বার আদালত থেকে রায় আসে যে ডাকসু আগের মতোই হচ্ছে, অর্থাৎ হাইকোর্টের যে স্থগিতের রায় সেটি তারাই স্থগিত করেছে, এই ঘটনার পরেই, এই রায়ের পরেই কিন্তু আমরা দেখেছি বিনিয়ামিন মোল্লা তাদের যে অবস্থান ছিল সেটি তারা এখান থেকে সরিয়ে নিয়ে তারা বলেছে যে এ ধরনের ষড়যন্ত্র যখনই আসবে তখনই তারা তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করবে। এর আগে ডাকসু নির্বাচন ঘিরে আজকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ছিল সেই প্যানেলে ইস্তেহার ঘোষণা করেছে। এছাড়াও স্বতন্ত্র শিক্ষার্থী জোট যেটি রয়েছে উমামা ফাতেমা নেতৃত্বাধীন, সেটিও আজকে ইস্তেহার ঘোষণা করার কথা ছিল, কিন্তু এই যে এই ঘটনার কারণে হাইকোর্টের একটি রায় আসার কারণে তারা সেটিকে সময় পরিবর্তন করেছে। এর পরবর্তীতে হয়তো তারা জানাবে তারা কবে তাদের ইস্তেহার ঘোষণা করবে। তবে প্রত্যেকটি জোটের পক্ষ থেকে বা যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে সবার মধ্যেই কিন্তু একটি উৎসবের আমেজ, সবাই প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন এবং সবাই তাদের নির্বাচনী ইস্তেহার সবার সামনে তুলে ধরছেন। ছাত্রদল 18 দফার ইস্তেহার ঘোষণা করেছে, আজকে শিবির 36 দফার ইশতেহার তারা ঘোষণা করেছে এবং তারা বলেছে 12 মাসে তারা 36টি সংস্কার করবে ক্যাম্পাসে এবং প্রত্যেক মাসে তারা 3টি করে সংস্কার করবে যদি তারা নির্বাচিত হতে পারে। এবং তারা 6টি বিষয়কে বলেছে হ্যাঁ এবং 6টি বিষয়কে বলেছে না। যেই 6টি বিষয়কে তারা হ্যাঁ বলেছে সেখানে প্রথমেই তারা বলেছে ক্যাম্পাসকে তারা নিরাপদ করবে, আর যেই 6টি বিষয় তারা না বলেছে সেই 6টি বিষয়ের মধ্যে প্রথমেই তারা বলেছে গণরুম যে কালচার, গণরুমের নামে নির্যাতনের যে কালচার সেটি তারা বন্ধ করবে যদি তারা নির্বাচিত হতে পারে। ছাত্রদল যখন ইশতেহার ঘোষণা করেছিল তারাও কিন্তু এভাবে তাদের যে দাবিগুলো ছিল সেখানেও, তাদের যে ইশতেহার ছিল সেখানেও কিন্তু তারা এভাবে বলেছে সবাই আসলে প্রত্যেকটি প্যানেলই ক্যাম্পাসকে নিরাপদ করতে চায়, ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করতে চায়, ক্যাম্পাসকে গবেষণাধর্মী ক্যাম্পাসকে রূপান্তরিত করতে চায়। এই কারণেই তারা আসলে নির্বাচনে তাদের যেই ইশতেহার সেটি তারা দিয়েছে এবং প্রত্যেকটি প্যানেলই তাদের যে নিজস্ব যেই দাবিগুলো ছিল তারা বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে আদায় করার চেষ্টা করেছেন, সেটি তারা নির্বাচিত হলে দায়িত্বের থেকে সেটি বাস্তবায়নের জন্য তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। তো শারীরিকভাবে ক্যাম্পাস এখন একেবারে থমথমে পরিবেশ, সবাই এই যে স্থগিতের বিষয়ে বিভিন্ন জায়গায় মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ সমাবেশ করছে এবং তার মাধ্যমে তাদের যে প্রতিবাদ সেটি তারা জানাচ্ছে। এই ছিল আসলে আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর প্রার্থীরা। নির্বিঘ্ন ভোটের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এর আগে স্থগিতাদেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। হঠাৎ ডাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় উপাচার্যের বাসভবনের সামনে ডাকসু বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেল। ছাত্র শিবির নির্বাচন স্থগিতের পক্ষে নয় জানিয়ে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী বলেন, ছাত্র শিবির নির্বাচন সঠিক সময়ে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার পক্ষে। এছাড়া বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নানা কর্মসূচির মাধ্যমে ডাকসু বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তবে ডোপ টেস্টের ফলাফল দিতে দেরি হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারছেন না প্রার্থীরা। মনোনয়নপত্র উত্তোলনের সময় মঙ্গলবার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডাকসু নির্বাচনে ভোটার করার দাবিতে আজও বিক্ষোভ করছে ছাত্রদল। অন্যদিকে চতুর্থ দিনের মতো ডাকসু নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা।
রাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ শেষে শুরু হলো জমার কার্যক্রম। তবে অধিকাংশ প্রার্থীর ডোপ টেস্ট করাতে গিয়ে ফলাফল পেতে দেরি হচ্ছে। এজন্য সোমবার কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। বিকেলের মধ্যে ফলাফল পাওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে জমা কার্যক্রম। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় একদিন বৃদ্ধি করেছে রাকসু নির্বাচন কমিশন। আমরা মনোনয়নপত্র দাখিল করতে পারতেছি না, কারণ আমাদের যে ডোপ টেস্টের যে ফলাফল এটা মনোনয়নপত্রের সাথেই রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। এটা তো অবশ্যই আমরা একটা আশঙ্কা করছি যে আমরা হয়তো সময় মতো মনোনয়নের সাথে ডোপ টেস্টের রিপোর্টটা জমা দিতে পারবো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে ছাত্রদল। আগের দিন কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হামলার তীব্র নিন্দা জানান নেতারা। প্রথম বর্ষ শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে আমাদের রাকসু নির্বাচনে তাদেরকে ভোটের অধিকারটা ফেরত দিতে হবে, কেন এটি তাদের গণতান্ত্রিক অধিকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে। শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ব্যালট নম্বর জানিয়ে ভোট চাইছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। সবসময় শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলেছে এরকম কোনো দল না। প্রার্থীগুলো সঠিক কাজ করতে পারবে কিনা, এইভাবে আমরা যোগ্য প্রার্থীকে বেছে নেব। ক্যাম্পাসের সৌন্দর্য, পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে কাজ করে যেতে চাই। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন, আর রাকসুর নির্বাচন হবে 25 সেপ্টেম্বর। হিরণ আহমেদ, সময় সংবাদ। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজাফফর হোসেন জয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি জয়ের কাছে। জয়, শেষ বিকেলে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কিন্তু দারুণভাবে জমে উঠেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত 179 জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং 7টি প্যানেলে স্বতন্ত্র প্রার্থী সহ এই নির্বাচনে প্রার্থীরা কিন্তু চষে বেড়াচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা চষে বেড়াচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রার্থী রয়েছে তারা বলছেন যে মূলত এই 4 দিনের নির্বাচনী প্রচারণায় তারা বেশভাবে নির্বাচন হচ্ছে এবং প্রার্থীরা যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন তেমনি কিন্তু শিক্ষার্থীরাও প্রার্থীদের কাছে নানান অভাব, অভিযোগ এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন যে নির্বাচিত হলে কি কি বিশ্ববিদ্যালয়ে কি কি সংস্কার আনতে হবে সেই বিষয়ে তারা অনেক ধরনের তথ্য পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন প্রার্থীরা। তবে ঠিক প্রার্থীরা কিছু সংখ্যার বিষয় জানিয়েছেন যে যেহেতু প্রচারণার ক্ষেত্রে প্রায় 12,000 ভোটার এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এই 12,000 ভোটারের কাছে তাদের পৌঁছতে গেলে সময়ের দরকার, কিন্তু সংক্ষিপ্ত সময় রয়েছে, হাতে সময় রয়েছে মাত্র 4 থেকে 5 দিন। যেহেতু 11 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে সেহেতু এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু তারা বারবার বলছেন যে যদি ক্লাস এবং শিক্ষা কার্যক্রম কিছুটা স্থিতিশীল করা যেত, অর্থাৎ কিছুটা সুবিধা দেওয়া হতো, তাহলে হয়তো তারা নির্বাচন করতে এবং গণসংযোগ করতে অনেকটাই সুবিধা করতে পারতেন বলে তারা বলেছেন। একই সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে অশান্তকর পরিবেশ চলছে তা সে বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা সচেতন রয়েছেন বলে তারা জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানকার পরিস্থিতি জানাতে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন গতকাল আনুষ্ঠানিকভাবে শেষ করেছিল রাকসু নির্বাচন কমিশন। তবে আজকে দুপুরে রাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বৈঠকের পর মনোনয়নপত্র উত্তোলন সময়সীমা আজকে এবং আগামীকাল অর্থাৎ আরও 2 দিন বাড়িয়েছে এবং এই সিদ্ধান্তের পর আজকে আরও 5 জন রাকসু কেন্দ্রীয় কাউন্সিলের এবং রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন। এ নিয়ে সব মিলিয়ে 392 জন রাকসুর নির্বাচন ফর্ম উত্তোলন করেছেন। অন্যদিকে হল সংসদে প্রায় 400-র মতো প্রার্থী তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছেন। তবে আজকে মনোনয়নপত্র জমাদানের প্রথম দিন থাকলেও ড্রপ টেস্টের যে ফলাফল সেটি হাতে না পাওয়ার কারণে কেউ আসলে সেই মনোনয়নপত্র জমা দিতে পারেনি এবং এখানকার রাকসু নির্বাচন কমিশন যেটি বলছেন যে বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে। তারা আশা করছেন যে কালকে থেকে যে ড্রপ টেস্টের প্রতিবেদন সেটি শিক্ষার্থীরা বা প্রার্থীরা হাতে
হাতে পাবেন এবং তারপর কালকে থেকে জমজমাটভাবে তারা জমা দিতে পারবেন। এবং ডাকসু নির্বাচন কমিশন যেটি বলছেন যে যাতে এই ডোপ টেস্ট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি না হয় সে নিয়ে তারা আজকে চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং রাজশাহী মেডিকেল কলেজের সাথেও কথা বলেছেন যাতে দ্রুত ডোপ টেস্টের যে ফলাফল সেটি পাওয়া যায়। আপনাকে জানিয়ে রাখি যে আজও ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছে এবং তারা বলছেন যে 2024-25 শিক্ষাবর্ষে যারা নবীন শিক্ষার্থী রয়েছে তাদের ভোটাধিকার দিতে হবে এবং তারা বলছেন যে এই আন্দোলন তারা চলমান রাখবে এবং যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাদের দাবি না মানবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন যেটি বলছেন যে আগামীকাল রাকসু নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে একটি বৈঠক হবে, সেই বৈঠকে আসলে সিদ্ধান্ত হবে যারা 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থী আছে তারা এই ভোটাধিকার পাচ্ছে কিনা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও চলছে 144 ধারা, মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, বন্ধ ক্লাস পরীক্ষা। সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর 21 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। সকাল থেকে ক্যাম্পাসে দেখা যায় সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। শনিবার রাতে দেরিতে ভাড়া বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শিক্ষার্থী ও স্থানীয়রা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এখানকার যে পরিবহন সিন্ডিকেট বলি, আবাসন সিন্ডিকেট বলি বা ওভারঅল পুরো সিন্ডিকেটগুলো জোবরাবাসী যেভাবে দখল করে শিক্ষার্থীদের যে বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করেছে বা শিক্ষার্থী হেনস্থা করেছে তার একটা ক্ষোভের প্রতিফলন। পুলিশ প্রশাসন যখন আসলো, সেনাবাহিনীরা যখন আসলো, তখন তারা যখন গ্রামে ঢুকলো তারপরে আমাদের ভাইরা আহত হয়ে ফিরে আসলো 2টা। তো তার মানে হচ্ছে সন্ত্রাসীরা ওখানেই ছিল, কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি। আমরা যারা জড়িত না, আমরা যারা নিরীহ মানুষ, আমাদের উপর এই ধরনের হামলা হলো কেন? আমার ক্যামেরা ভাঙিয়ে ফেলছে, আমার ওই বাড়িটা ভাঙিয়ে ফেলছে, বাড়িটা মানে সব ভাঙিয়ে ফেলছে। আমি হাত জোর করে বলছি আমরা তো বিনা দোষী, আমাদেরকে এরকম অত্যাচার কেন করতেছো? এই ঘটনাটা যারা করছে, যখন থেকে প্রথম থেকে শুরু, আমি চাচ্ছি তাদের শাস্তি হোক। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। তারিফ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, স্থানীয়বাসী, এলাকাবাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বেলা 3টার পর থেকে হচ্ছে এই পরিস্থিতি যাতে উন্নতি করা যায় সেই লক্ষ্যে একটি প্রোগ্রাম মিটিং চলছে। সেই মিটিং এখনো বর্তমানে চলমান রয়েছে। যদিও আমরা একটু আগে জানতে পেরেছি যে সেইখানে ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ করেছিল এবং তারা সেখান থেকে ওয়াক আউট করেছে। যেমন আমরা একটু আগে ছাত্র দলের প্রতিনিধির সাথে দেখা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সেখান থেকে ওয়াক আউট করেছেন এবং আরো কয়েকটি ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা সেখান থেকে ওয়াক আউট করে সেই মিটিং দিয়ে চলে আসছেন এবং তারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে তাদেরকে ভিক্টিমাইজ করে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে ভিক্টিমাইজ করে হচ্ছে এই মিটিংটাতে কথা বলছেন এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে এটার প্রতিবাদ স্বরূপ তারা ওয়ার্ক আউট করে মিটিং থেকে চলে আসছেন। কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সংঘাতের জেরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দিলেও তা প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে অবস্থান করছেন শিক্ষার্থীরা। হল ত্যাগের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে এই বিষয়ে কোনো সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্লোগানে উত্তাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের এই বিক্ষোভ।
নিরাপত্তার কথা ভেবে সোমবার সকাল থেকেই অনেক ছাত্রী হল ছেড়ে গেলেও ছাত্রদের কাউকে যেতে দেখা যায়নি। পরে সকাল 9টার দিকে সবগুলো হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের কেয়ার মার্কেট এলাকায় জড়ো হন। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। আমাদেরকে অবশ্যই সকাল 9টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছিল, কিন্তু আমরা সবাই এখন একতাবদ্ধ। আমাদের সবার আন্দোলনের এখন মূল দাবি হচ্ছে কি আমরা কখনো কেউ হল ছাড়বো না। বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে। বেলা 11:30টায় সংবাদ সম্মেলনে হল ছাড়ার নির্দেশ, দুপুর 2টার মধ্যে প্রত্যাহার এবং হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা অব্যাহত রাখা, হামলার ঘটনায় প্রক্টোরিয়াল বডির পদত্যাগ, ভিসির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ 6 দফা দাবি জানান আন্দোলনকারীরা। বহিরাগতরা আমাদের উপর টর্চার করছে, আর কি সেই কারণে আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ। আমাদের এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তার যথাযথ ব্যবস্থা না নেবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে, ব্ল্যাকআউটে যাবে। হল বন্ধের ঘোষণার পর ক্যাম্পাসে আইন শৃঙ্খলার দায়িত্ব স্থানীয় প্রশাসনের বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ছেলেরা ব্যক্তিগত তাদের একটু দাবি আছে যে তারা বোধহয় এটা যেতে চাচ্ছে না এরকম, তো তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি, দেখি এটা সিদ্ধান্ত হতে তাড়াতাড়ি আসতে যাবে। রোববার রাতে কম্বাইন্ড ডিগ্রি দাবিতে আন্দোলনরত ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। সংঘাতের জেরে রাতেই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে সোমবার সকাল 9টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, ময়মনসিংহ। এই মুহূর্তে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী উবাইদুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে 6 দফা দাবি জানিয়েছিলেন, হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ভিসির যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা সহ যে 6টি দফা দাবি জানিয়ে সেই দাবির কোনো সাড়া না মেলায় প্রশাসনের, তারা কিন্তু এখন রেলপথ অবরোধ করেছেন। এতে করে ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে, রেল যোগাযোগ, সেটি কিন্তু বন্ধ রয়েছে। তারা এই কিছুক্ষণ আগে একজন শিক্ষার্থী কথা বলেছেন, তিনি যেটি জানিয়েছেন যে এখানে একটি প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আলোচনায় বসার কথা বলা হয়েছে, কিন্তু তারা যেটি বলছেন যে তাদের যে প্রথম যে দাবিটি রয়েছে হল ভ্যাকেন্টের যে সিদ্ধান্ত সেটি প্রত্যাহার করা, সেই প্রত্যাহার না করা পর্যন্ত আসলে তারা কোনো ধরনের আলোচনায় বসবেন না। এবং আরও জানিয়েছেন যে এই গতকাল হামলার ঘটনায় শিক্ষার্থীদের উপর যে বহিরাগত যে হামলা ঘটনা ঘটেছে এবং সেই হামলায় যেসব শিক্ষার্থী জড়িত রয়েছে সেই শিক্ষার্থীদের ব্যতি রেখে আসলে আলোচনায় বসতে হবে। তার আগে যে মূলত 6 দফা দাবির বিষয়ে আসলে সুস্পষ্ট তারা আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত এই ঢাকা ময়মনসিংহ রেলপথের রেল যোগাযোগ বন্ধ থাকার ফলে 2টি ট্রেন, একটি দেওয়ানগঞ্জ কমিউটার ঢাকাগামী সেটি ময়মনসিংহ স্টেশনে এবং আরও একটি ট্রেন যেটি মোহনগঞ্জগামী মোহনগঞ্জ কমিউটার ট্রেন সেটি কিন্তু আটকা রয়েছে আউলিয়ানগর স্টেশনে। তো এই এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে এখন তাদের প্রধান যে দাবিটি হল ভ্যাকেন্ট এর সিদ্ধান্ত প্রত্যাহার, সেটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই রেল লাইন অবরোধ করবেন এবং সেই দাবি আসলে তার 6 দফা দাবি মানা ছাড়া আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন আসলে চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখন চ্যালেঞ্জ ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, আর এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি। ক্ষমতায় গেলে বিএনপি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। স্বাধীনতা পরবর্তী সময়ে একদলীয় শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র আর বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার লড়াইয়ে জন্ম হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। সেই দলটির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে লাখো কর্মীর ভিড়। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা আসেন তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। অংশ নেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা।
পরে গণমাধ্যমে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে বিএনপি, কিন্তু বারবার তাদের ধ্বংস করার চেষ্টা হলেও দলের প্রতিষ্ঠাতা ও দলীয় প্রধানের আদর্শে ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছে বিএনপি, এমনটা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সহযোগিতা করাই তাদের চ্যালেঞ্জ। যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে এসেছিল সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। এখন যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোত্তম সহযোগিতা। বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটে তাদের দল ক্ষমতায় গেলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তন আনবেন তারা। তারেক রহমানের নেতৃত্বে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় জামায়াত ও ইসলামী আন্দোলন, একমত এনসিপি সহ আরও কয়েকটি দল। দাবি পূরণ ছাড়া নির্বাচনে অংশ না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। দাবি আদায়ে প্রয়োজনে আন্দোলনের জোট করার ঘোষণা তাদের, আর সম্মিলিতভাবে রাজপথে নামলে নির্বাচন বিলম্বের শঙ্কা দলগুলোর। বিস্তারিত জানবো সহকর্মী শফিক মুন্সির রিপোর্টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে ভোটের রোডম্যাপও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে কোন পদ্ধতিতে হবে নির্বাচন তা নিয়ে রাজনীতির মাঠে চলছে বিতর্ক। পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সহ কয়েকটি দল। তবে বিপরীত অবস্থানে বিএনপি সহ বাকিরা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি ও ভোটের আগে সংস্কার এবং গণহত্যার বিচার দৃশ্যমান করার দাবি আদায়ে জোটবদ্ধ আন্দোলনের আভাস দিলেন জামায়াত ও ইসলামী আন্দোলনের শীর্ষ দুই নেতা। অন্যথায় ভোটে অংশ না নেয়ার হুঁশিয়ারিও তাদের। সংস্কার মৌলিক না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব কেন? কারণ এখানে তো আমরা পরিষ্কারভাবে দেখছি লেভেল প্লেইং ফিল্ড সেখানে এখনো তৈরি হয় নাই। আমরা যে সমস্ত দাবিগুলো দিয়েছি এগুলো আমাদের দলীয় দাবি নয়, এগুলো হচ্ছে ভোটকে সুষ্ঠু নিরপেক্ষ অংশীদার করার জন্যই এই শর্তগুলো অত্যন্ত জরুরি পূরণ করা। দল দুটির এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। সমর্থন রয়েছে সমমনা কয়েকটি ধর্মভিত্তিক দলের। বেশ কিছু দাবি বিভিন্ন রাজনৈতিক দলগুলো করতেছে লেভেল প্লেইং ফিল্ডের জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য। যারা এই জন্য আন্দোলন করছে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। লেভেল প্লেইং ফিল্ড করা, আইন শৃঙ্খলা উন্নত করা, এই সমস্ত বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। সংশ্লিষ্টরা বলছেন, দাবি দাওয়া নিয়ে সম্মিলিতভাবে দলগুলো মাঠে নামলে অনিশ্চিত হতে পারে নির্ধারিত সময়ে নির্বাচনের সম্ভাবনা। আমরা চাই জনগণ নিরাপদে ভোটদান করুন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিএনপি, জামায়াত, এনসিপির পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল আরও 7টি রাজনৈতিক দল বৈঠক করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াত, এনসিপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো অংশ নেবে। জানা গেছে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার ও নির্বাচন নিয়ে কথা বলবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে রাজনীতিকরা প্রধান উপদেষ্টার কাছে তাদের ভাবনা তুলে ধরবেন। নির্বাচন কমিশন চাপমুক্ত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই মুহূর্তে সরকারের কোনো প্রভাব নেই ইসিতে। এর আগে সিএসির সঙ্গে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জেকবসন বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পাবে বলে প্রত্যাশা যুক্তরাষ্ট্রের।
সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সহ 3 সদস্যের প্রতিনিধি দল আসে। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন তারা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে, তবে যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। In charting a pathway to free and fair elections early next year, we hope those elections will happen in an atmosphere of peace and security. And we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. পরে সিএসসি জানান, চাপমুক্তভাবে কাজ করছে ইসি। রমজানের আগে যেন নির্বাচন আয়োজন করা হয় সে ব্যাপারে ইসিকে মার্কিন রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন। কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান দপ্তর থেকে আমরা পাইনি, কোনো ধরনের প্রভাব পাইনি। সরকার সহযোগিতা করতে প্রস্তুত, কারণ বর্তমান সরকারের কোনো নিজস্ব উনি কোনো দলীয় প্রধানও না, ওনার কোনো ব্যক্তিগতভাবে ওনার কোনো দলও নাই, সুতরাং ওনার কোনো আমাকে ইনফ্লুয়েন্স করার প্রয়োজনও এ পর্যন্ত তো আমি দেখিনি। সব রাজনৈতিক দল দেশের স্বার্থে নির্বাচন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা সিএসির। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। হুমকিতে সমুদ্রের জীববৈচিত্র্য, 8 বছরে কুয়াকাটায় ভেসে এসেছে শতাধিক মৃত ডলফিন। জেলেদের অসচেতনতা ও মাইক্রোপ্লাস্টিকের কারণে মৃত্যু বলছেন বিশেষজ্ঞ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, নাক ও চোয়ালের ভাঙা হাড় পুরোপুরি ঠিক হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারছেন নূর। এদিকে তাকে দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। নাক দিয়ে যে রক্তক্ষরণ হয়েছিল তার বেশিরভাগ অংশ সামনে দিয়ে পড়ে গেছে, কিছু অংশ আমার শ্বাসনালীতে চলে গেছে, সেটা কাশির সাথে 2 বার আসছে আর কি। তো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। তো আজকে সব ডাক্তাররা দেখেছেন এবং ওনারা মতামত দিয়েছেন তাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করার জন্য। সিটি স্ক্যান করেছি আবার, সেটাতে আবার সেটা ছিল না, যার ফলে আমরা বলছি যে এখন আর রক্তক্ষরণটা হচ্ছে না, বা যেটুকু ক্ষরণ হয়েছিল ওটা অ্যাবজর্ব হয়ে গেছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 3 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন সাক্ষ্য দেন সিলেটের 2 সাংবাদিক মহিদ হোসেন ও হুমায়ুন কবির লিটন। তারা জুলাই আগস্ট হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন। এরপর জব্দ তালিকার সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন মুগদা মেডিকেলের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ হাসনাত আল মতিন। পরে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় এখন পর্যন্ত শহীদ পরিবার, আহত চিকিৎসক, প্রত্যক্ষদর্শী সহ 32 জন সাক্ষ্য দিয়েছেন। আল জাজিরা এবং বিবিসিতে যে ডকুমেন্টারি সেটা দেখেছেন, তাতে গুলি চালানোর জন্য সরাসরি নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার বিবৃতি দিয়েছেন, উল্লেখ করেছেন, এবং উনি আরও বলেছেন যে এই ঘটনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই ঘটনাগুলোর জন্য সরাসরি দায়ী। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান। চীন সফরের বিষয়ে তাদের অবহিত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়টি গুজব উল্লেখ করে এতে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। দলগুলোর মতবিরোধ সময় মতো দূর হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রথমে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন সেনাপ্রধান, পরে বঙ্গভবনে গিয়ে দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গে। সম্প্রতি নিজের চীন সফর নিয়ে তাদের অবহিত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, রোববার প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের বিষয়ের কোনো তথ্য জানা নেই তার। দেশে জরুরি অবস্থা এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি গুজব বলে উল্লেখ করেন তিনি। আর্মি চিফ প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়, এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই। আর অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব। আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ বিষয়ে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও যথাসময়ে তাদের মধ্যে ঐক্য দেখা দেবে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই। উনাদের বিচার বিবেচনা বোধের উপর আমাদের আস্থা আছে। আমরা মনে করি যে প্রয়োজনীয় মুহূর্তে আমরা তাদের বিভিন্ন ব্যাপারে মতভিন্নতা থাকতে পারে, প্রয়োজনীয় মুহূর্তে অবশ্যই আমরা তাদের মধ্যে ঐক্য দেখতে পারবো। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সমাজে অস্থিরতা থাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সিলেটে দ্বিতীয় টি-20তে সন্ধ্যায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলেই সিরিজ টাইগারদের ঘুরে দাঁড়াতে চায় ডাচ বাহিনী। কক্সবাজারের বাঁকখালী নদীকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে বেশ কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে উদ্ধার করা হয়েছে 2 একর জমি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাঁকখালী নদী যার তীর দখল করে নির্মাণ করা হয়েছে একের পর এক স্থাপনা। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। সোমবার সকাল 9টায় উচ্ছেদ কার্যক্রম শুরুর কথা থাকলেও কিছুটা দেরি হয়। প্রথমে কাগজপত্র নিয়ে জমির মালিকরা প্রতিবন্ধকতা তৈরি করলেও বন্ধ করতে পারেনি উচ্ছেদ কার্যক্রম। যৌথ বাহিনীর সহায়তায় বোলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় স্থাপনা। তবে স্থানীয়দের দাবি, হঠাৎ উচ্ছেদ কার্যক্রমে বিপাকে পড়েছেন তারা। কেউ শুনতে পারছি, কেউ শুনতে পারি নাই। আজকে সকালবেলা এগুলি উচ্ছেদ অভিযান চলছে, তাহলে আমার পরিবার পরিজন নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্ত করতে সরকারকে 4 মাসের সময় বেঁধে দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার নৌপরিবহন উপদেষ্টা কক্সবাজার এসে প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। উচ্ছেদের প্রথম দিনে 2 একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানায় BIWTA। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমরা হয়তো 2 একরের মতো জায়গা অবমুক্ত হয়েছে এবং আমরা এটা চলমান থাকবে। প্রশাসন বলছে, নদী সম্পূর্ণ দখলমুক্ত করার আগ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ স্থাপনা উচ্ছেদ হবে না, ততক্ষণ এই অভিযানটি আমরা পরিচালনা করা হবে। BIWTA তথ্য মতে বাঁকখালী নদীর তীরে অবৈধ দখলদার রয়েছে 188 জনেরও বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। ভাঙচুর করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি। সকালে জেলা শহরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফাহিম হাসান খানের নেতৃত্বে বিভিন্ন সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এ সময়ে সড়কের পাশে অবৈধভাবে অবস্থান করা বিভিন্ন গাড়ি ডাম্পিং করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে 11টার দিকে জেলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে গাড়ির মালিক ও চালকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে দুপুর 1টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগর থেকে 3টি ট্রলার সহ 17 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কোস্টগার্ড জানায়, রোববার সন্ধ্যায় ফিশিং ট্রলারগুলোকে স্পিড বোটে ধাওয়া করে জিম্মি করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটির সদস্যরা। পরে 3টে ট্রলার সহ 17 জেলেকে মিয়ানমারে নিয়ে যায় তারা। একজন পালিয়ে এসে প্রশাসনকে বিষয়টি জানায়।
এর আগে গত 5 অগাস্ট থেকে 28 অগাস্ট পর্যন্ত 23 দিনে 10টি ট্রলার ও 63 জন জেলে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এবার বরিশাল বিভাগের খবর। বরিশাল নগরীতে ধারণ ক্ষমতার 2 থেকে 3 গুণ বেশি যান চলাচল করছে। এ কারণে মহানগরী এখন রূপ নিচ্ছে যানজটের নগরীতে। বেপরোয়া 3 চাকার যানের কারণে গত 1 বছরে অর্ধশত দুর্ঘটনা ঘটেছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করছে ট্রাফিক বিভাগ, আর বিআরটিএ জানিয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন মোকাবেলায় এখনই সমন্বিত উদ্যোগ দরকার। অপূর্বপুর রিপোর্ট। ব্যাটারি চালিত এসব অটোরিকশা 3 হুইলার বরিশাল শহর এখন দাপিয়ে বেড়াচ্ছে। বিআরটিএ কিংবা সিটি কর্পোরেশন বলছে ধারণ ক্ষমতার থেকে 2 থেকে 3 গুণ বেশি এখন শহরে যান চলাচল করে, ফলে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। সেই সাথে সাথে বেপরোয়া গতির এসব মোটরযান ঘটাচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা। বিআরটিএ সর্বোচ্চ 30 এর গতিসীমা নির্ধারণ করলেও বাস্তবে 40, 50 কিংবা 60 কিলোমিটার বেগেই এসব মোটরযান চলে। আপনাদের কোনো লাইসেন্স আছে কিনা, আর আপনি কি জানেন এর গতিসীমা কত? আমাদের কোনো লাইসেন্স নাই, আর গতিসীমা কত আছে আমরা জানি না, তবে অনেকেই বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার জন্য আমাদের বদনাম হয়। গত 1 বছরে বরিশালে অন্তত অর্ধশত সড়ক দুর্ঘটনা ঘটেছে 3 চাকার যানের কারণে। বেপরোয়া গতিকে দোষারোপ করছেন খোদ চালক ও চলাচলকারীরা। অনেক ড্রাইভার আছে সিঙ্গেলই বোঝে না কোন সাইড দিয়ে ঢোকা লাগবে, কোন সাইড দিয়ে বাইরে লাগবে, গিয়ে তো অনেক ড্রাইভার বোঝে না। রাস্তার ভিতরে যে পরিমাণ গ্যাদারিং করে, কোনো সিগন্যাল দেয় না, ডাইনে বামে না তাকাইয়ে ঘুরেই ফেলায়। পথচারীদের ক্যাপাসিটি কত, এই রকমের ধারণ ক্ষমতা কত, সে তুলনায় যানবাহন কত, এ নিয়ে যারা নগরবিদ তারা কোনো পরিকল্পনা করেন। বড় রাস্তায় ওরা না থাকলে আমাগুলো অনেক ভালো হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোয় যানজট নিত্যদিনের, যদিও ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে রেখেছে বলে দাবি তাদের। আর বিআরটিএ জানিয়েছে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন মোকাবিলায় এখনই সমন্বিত উদ্যোগ দরকার। রেগুলার এই অটো গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান। আমরা অনেক অটো আটকে রাখছি, জরিমানা করতেছি, ইনশাল্লাহ এটা কমে যাবে। কিন্তু যেই গাড়িগুলো আসলে অবৈধ, যে গাড়িগুলো আমার কাছে রেজিস্ট্রেশনের জন্য আসছেই না, সেই গাড়িগুলোকে আসলে ট্রাফিক পর্যায়ে সেগুলোকে ডাম্পিংয়ে পাঠানোটা খুবই জরুরি। একদিকে বরিশাল শহরের সড়কগুলো সরু, অন্যদিকে নেই পার্কিং ব্যবস্থা, সঙ্গে আছে লাইসেন্সবিহীন মোটরযানের ছড়াছড়ি। ভোগান্তি এড়াতে কঠোর স্বাস্থ্যমূলক উদ্যোগের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। যেহেতু বন্ধ হচ্ছে না, আমরা সিটি কর্পোরেশন নিজেরাই হয়তো উদ্যোগ নেব খুব তাড়াতাড়ি। উদ্যোগ নিয়ে যাদের কাগজপত্র নেই তারা যেন চলতে না পারে। বরিশাল সিটি কর্পোরেশনের দেয়া অনুমোদনে শহরে 7,610টি লাইসেন্সের বিপরীতে আরও অতিরিক্ত 8 থেকে 10,000 3 চাকার যানবাহন চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, একের পর এক প্রাণ হারাচ্ছে ডলফিন সহ সামুদ্রিক প্রাণী। 8 বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে 132টি মৃত ডলফিন, অথচ হয়নি একটি বৈজ্ঞানিক ময়নাতদন্ত। ফলে জানা যাচ্ছে না মৃত্যুর প্রকৃত কারণ। বিশেষজ্ঞরা বলছেন জেলেদের অসচেতনতা এবং মাইক্রোপ্লাস্টিকের কারণে মৃত্যু হতে পারে এসব প্রাণীর। কুয়াকাটা সমুদ্র সৈকতে একের পর এক ভেসে আসছে মৃত ডলফিন। গত আগস্ট মাসেই ভেসে এসেছে 4টি মরদেহ। এর মধ্যে একটি বোটেল নোজ ও বাকি 3টি ইরাবতী প্রজাতির ডলফিন। প্রতিটির শরীরে ছিল ক্ষতচিহ্ন। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে 2018 সাল থেকে এ পর্যন্ত সৈকতে ভেসে আসা মৃত্যু ডলফিনের সংখ্যা 132টি। এর কোনোটিরই ময়নাতদন্ত হয়নি। জানা যায়নি মৃত্যুর সুনির্দিষ্ট কারণ। প্রত্যেক জেলেকে অ্যাওয়ারনেস করে ওদেরকে প্রশিক্ষণ দিয়ে তারপরে সমুদ্রে বের হওয়ার একটা বিষয়, মাছ ধরার যে বিষয়গুলো, এগুলো নিশ্চিত করা দরকার। জেলেদের যে ছোট যে টুকরা যে জালগুলো যেগুলো সমুদ্রে ফেলানো হয়, ওই জালগুলো অনেক ডলফিনের মুখে বাধা অবস্থা আছে। আমরা বারবার জেলেদের সাথে সচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছি যাতে টুকরা জালগুলো ফেলানো সমুদ্রে না হয়। স্থানীয় জেলেদের দাবি, সমুদ্রে ইদানিং ডলফিন বেশি দেখা যাচ্ছে। জাল ফেললে অনেক সময় প্রাণীটি আটকা পড়ে মারাও যায় কোনো সময়। এই ডলফিন মাছগুলা যে মারে, যে জালে আর যে কারণে মরে, এটা আসলে পদক্ষেপ নেওয়া উচিত। বেশিরভাগে মারা যায় আপনার জাহাজ আছে না,
বড় বড় জাহাজ ওইগুলোর সামনে আছে ওইগুলো আপনার বাড়ি খেলে মারা যায়। ফরেনসিক রিপোর্টের মাধ্যমে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন গবেষকরা। বেশিরভাগ জেলেদের জালে আটকা পড়ে, জেলেরা সেটাকে কোনো রকম করে ছাড়াই দেয় এবং সে হয়তো ওই মুহূর্তে মনে করতেছে যে লাইভ, সে বেঁচে আছে, কিন্তু একটা পর্যায়ে সে নিস্তেজ হয়ে মারা যায়। তবে বৈজ্ঞানিক গবেষণার জন্য ফরেনসিক পরীক্ষার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস বন বিভাগের। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ফিশারি ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমরা কথা বলেছি, ফরেনসিক রিপোর্ট নিয়ে ময়নাতদন্ত করে মৃত্যুর কারণটা আমরা অবহিত হতে পারি কিনা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় উপকূলীয় সমুদ্রের পানিতে 179 ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এটি ডলফিন মৃত্যুর অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 56, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 46%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 79। রাজশাহী বিভাগে বায়ুমান 72, যা সন্তোষজনক, আর্দ্রতা 51। সিলেট বিভাগে বায়ুর মান 55, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 58%। খুলনা বিভাগের বায়ুমান 82, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73। বরিশাল বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 58। রংপুর বিভাগের বায়ুমান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 52। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 47%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 55 আর সবচেয়ে খারাপ খুলনায় 82। খেলার খবর। সিরিজের দ্বিতীয় টি-20তে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে শরীফুল ও রিশাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সাকিব ও নাসুম। আজ জিতলেই শিরোপা বাংলাদেশের। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় নেদারল্যান্ডস। নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। শামীমের অসুস্থতায় জায়গা মিলেছে একাদশে। সুযোগটা বেশ ভালোই কাজে লাগিয়েছেন লম্বা সময় পর আন্তর্জাতিক সার্কিটে ফেরা সাইফ হাসান। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই ছিলেন দুর্দান্ত। তার এমন পারফরমেন্সের পর দলে জায়গা পাওয়াটা যে হবে কঠিন সেটা ভালোই বুঝছেন শামীম পাটোয়ারি। তাই ঐচ্ছিক অনুশীলনেও মাঠে ঘাম ঝরালেন এই বাঁহাতি ব্যাটার। একাদশে সুযোগের অপেক্ষায় থাকা সোহান সাইফুদ্দিনও এদিন লম্বা সময় কাটিয়েছেন নেটে। জুলিয়ান উড, ফিল সিমন্স আর সালাউদ্দিন চেষ্টা করেছেন তাদের আরও পরিণত করতে। সিনিয়র সহকারী কোচের মতে দলের মধ্যে এমন প্রতিযোগিতা দেশের ক্রিকেটে দিচ্ছে ভালো বার্তা। যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। প্রথম ম্যাচে সাইফ হাসানের পারফরমেন্স এখন আলোচনায়। দীর্ঘদিন পর ফেরা এই ব্যাটার সবার কাছ থেকেই পেয়েছেন প্রশংসা। তবে এখনই তাকে নিয়ে মাতামাতির পক্ষে নন সালাউদ্দিন। কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলে ফেলেন না, কাউকে আবার তাড়াতাড়ি নিজে নামায় দিন। ভালো খেলেছে, কামব্যাক করেছে, যে এটা আসলে স্ট্রং মেন্টালিটির একটা পরিচয়। এশিয়া কাপের আগে এই নেদারল্যান্ড সিরিজ বাংলাদেশের সামনে প্রস্তুতির শেষ মঞ্চ। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথম ম্যাচে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টই নিতে হয়েছে চ্যালেঞ্জ। এশিয়া কাপে আবুধাবির কন্ডিশনও হতে পারে এমন। তাই বড় আসরের আগে শিষ্যদের প্রস্তুতিতে সন্তুষ্ট সালাউদ্দিন। নানা চড়াই উতরাই পেরিয়ে একটা ভারসাম্যপূর্ণ দলে পরিণত হচ্ছে বাংলাদেশ। নিজেদের মধ্যেই হচ্ছে ইতিবাচক প্রতিযোগিতা। এশিয়া কাপের আগে যা দিচ্ছে ভালো বার্তা, আর সেই বার্তায় আরো শক্তি যোগাতে দ্বিতীয় টি-20তেই নিশ্চিত করা যায় নেদারল্যান্ড সিরিজের শিরোপা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচনে কোনো বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত। কাল ফের শুনানি। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি প্রার্থীদের। হামলা সংঘর্ষের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও বন্ধ ক্লাস পরীক্ষা। থমথমে ক্যাম্পাস। হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ।
এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের চ্যালেঞ্জ, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন, সবাইকে সহযোগিতার আহ্বান মির্জা ফখরুলের, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।